সুচিত্রা সেন। আপনারা সবাই জানতেন যে কি ধরনের মহিষী ভদ্রমহিলা ছিলেন এবং টালিগঞ্জে সবাই তার ভয়ে কাঁপত। এরকমই একটি কাহিনীর কথা বলি। সিনেমা হচ্ছে স্মৃতিটুকু থাক, দেখেছেন? উপাধি স্মৃতিটুকু থাক ভুলে গেছো? রূপালী স্মৃতিটুকু থাক সিনেমাটা দেখে স্মৃতিটাই চলে গেছে, যাকে তার কিছু করার নেই। তো এই স্মৃতিটুকু থাক সিনেমাতে কালোদা বলে যিনি প্রখ্যাত ছিলেন অসিত বরণ, তার বিপরীতে সুচিত্রা সেনের অভিনয়। সিনেমার শুটিংটা হচ্ছে একটি বাচ্চা ছেলেকে নিয়ে, আর বাচ্চা ছেলেটি সুচিত্রা সেনের কোলে থাকবে, আর সুচিত্রা সেনের চোখ জলে টলমল করে উঠবে, কিন্তু এক বিন্দু অশ্রুও ঝরে পড়বে না। এই ছিল অভিনয়, এবং তার জন্য গ্লিসারিন লাগাতে হতো না তখনকার দিনে সুচিত্রা সেনকে। তো চলছে, কিন্তু প্রতিবারই শুটিং হয় আর বাচ্চাটি হয় কেঁদে ওঠে, নয়তো ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে থাকে। বাচ্চাটি বোধহয় নিজে একটু স্ক্রিন প্লে জন্য আকর্ষিত হয়েছিল। তো যাই হোক, একের পর এক টেক রিজেক্ট হতে থাকে। এরপরে 16তম টেক তরুণ মজুমদার ততক্ষণে ভাবছেন সবাইকার ধৈর্য তলানির শেষ সীমায় এসে পৌঁছেছে। সেই সময় সুচিত্রা সেন একটি অপূর্ব টেক দিলেন, বাচ্চাটিও চুপ করে রইল, কিন্তু সুচিত্রা সেন নিজের ডায়লগটা একটু ঘুরিয়ে বলে দিলেন। আর সেই দেখে অসিত বরণ গেলেন ভাবলেন, তিনি নিজের ঠিক ডায়লগটা না বলে একটি পুরনো ডায়লগ বলে ফেললেন। সুচিত্রা সেন কটমট করে তাকিয়ে বললেন, এইরকম একজন অভিনেতার সঙ্গে অভিনয় করা যায় না। সবাই পুরো স্টুডিও তখন থমথম করছে। অসিত বরণের মতন অত বড় মাপের অভিনেতাকে সুচিত্রা সেন এইরকম এত অহংকার। তরুণ মজুমদার শান্ত মানুষ ছিলেন, কিন্তু তিনিও বলে উঠলেন, আর এরকম ভাবে আপনি যদি অপমান করেন একজন সিনিয়রকে, আপনার সঙ্গেও কাজ করা যায় না। দাঁড়িয়ে উঠলেন সুচিত্রা সেন, কটমট করে তাকিয়ে গট গট করে বেরিয়ে গেলেন ফ্লোর থেকে। তরুণ মজুমদারের তো মাথায় হাত, এত টাকা ঢালা হয়েছে সিনেমাতে, এখন যদি সুচিত্রা সেন এখান থেকে বেরিয়ে যান, তাহলে তো প্রযোজকরা সমস্ত দোষ এই তরুণ মজুমদারের ঘাড়ে ফেলবেন। অন্ধকার স্টুডিও, তরুণ মজুমদার একা বসে আছেন, কি করবেন বুঝে পাচ্ছেন না। এমন সময় ছায়ামূর্তির মতো একটি অবয়ব দেখা গেল। সুচিত্রা সেন এসে হাজির হয়েছেন, বললেন, আমার ইগো সিনেমা থেকে বড় নয়, আপনি ডাকুন কালোদাকে, আমি সবার সামনে ক্ষমা চাই। এই ছিলেন সুচিত্রা সেন। এবং এই সুচিত্রা লিপে যাকে আমরা সব থেকে বেশি পেয়েছি, তিনি হচ্ছেন কি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এবং এই মহানায়িকা এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে জুটি, সেটাতে আমরা অসংখ্য গান উপহার পেয়েছি। তার একটি এখানে শুনলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় যখন ছিলেন, এখনকার দিনে আপনারা তো সবাই জানেন বিভিন্ন রকমের টিভি শো হয়, সেখান থেকে বড় বড় তারকারা উঠে আসে, কিন্তু তখনকার দিনে সেরকম টিভি শো তো ছিলই না একেবারে। যেখান থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় ক্রমাগত ফার্স্ট হয়ে উঠে এসেছিলেন, সেটা ছিল অল বেঙ্গল কম্পিটিশন। পরবর্তীকালে নির্মলা মিশ্র মুরারি স্মৃতি পুরস্কার নামে আরেকটি এরকম সংস্থা তৈরি করেন, সেখান থেকে উঠে আসেন আরতি মুখার্জি। তো এই সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুচিত্রা সেনের জুটির গান আমরা অনেকে শুনেছি, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় একচেটিয়া সুচিত্রা সেনের জন্য গাইতেন না। সেরকমই আরেকটি গান আমরা শুনে নেব অন্য একটি সিনেমা, নায়িকা সংবাদ থেকে। নায়িকা সংবাদের নায়িকা কে ছিল তোমার কি মনে আছে? এদের তো গল্প বলে কোনো লাভ নেই। অঞ্জনা ভৌমিক। অঞ্জনা ভৌমিক নায়িকা সংবাদে সুচিত্রা লিপে একটি গান, কেন এই হৃদয় চঞ্চল হলো। আর সঙ্গে কে ছিল? তুমি এরকম উত্তম কুমারের ভঙ্গিতে বলবে বুঝতে পারিনি। এবার আপনাদের এই গানটি শোনাবেন উষসী কুমার, এবং সঙ্গে নাচ করবেন কেউ নেই। ঠিক আছে।
এইভাবে তৈরি হতো তখনকার দিনের স্বর্ণযুগের গান। আজকালকার দিনে আমরা জানি কুমার শানু একদিনে 27টা গান গেয়েছে। আবার এটাও আমরা জানি যে যখন কোনো ডুয়েট, আমার মাইক্রোফোনটা আমি খুব খারাপ বলছি, এটাও আমরা জানি যে যখন কোনো ডুয়েট তৈরি হয়, ডুয়েটের একজন শিল্পী এসে একবার গিয়ে দিয়ে চলে যান এবং দ্বিতীয় শিল্পী আসেন 7 দিন বাদে, তারপর ডুয়েটটা মিশিয়ে ডুয়েট তৈরি হয়। কিন্তু তখনকার দিনে এরকম গান তৈরি হতো। 1990 সালের একটা ইন্টারভিউতে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছে, আমাদের সময় একটা গান অন্তত সপ্তাহে 3-4 বার করে রিহার্সাল হতো এবং 1 মাস 2 মাস ধরে এই গানের প্র্যাকটিস চলতো। সেখানে কারা আসতেন? যারা বাজনা বাজাচ্ছেন তারা আসতেন, গীতিকার আসতেন বুঝিয়ে দিতে যে তিনি কেন এইভাবে শব্দ চয়ন করেছেন, সুরকার আসতেন, তিনি তো আসবেন। শুধু তাই নয়, যারা সেই ছবির অভিনেতা অভিনেত্রী ছিল তারাও আসতেন, কারণ এক্সপ্রেশন, প্রত্যেকটা গানের মধ্যে যে এক্সপ্রেশন, যে অভিব্যক্তি, সেইটা বুঝিয়ে দেওয়ার জন্য এইভাবে তৈরি হতো গান। এই সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয় গীতিকার শ্যামল গুপ্তের। গীতিকার শ্যামল গুপ্তের সঙ্গে দীর্ঘ জীবন, দাম্পত্য জীবন তারা দুষ্টির সঙ্গে কাটিয়েছিলেন। আচ্ছা, এখানে আমি ভিন্দাকে জিজ্ঞাসা করবো, ভিন্দা তুমি ওই গানটা শুনেছো, মনে পড়ে রুবি রায়? মনে পড়ে রুবি রায়? তো সত্যি রুবি রায়কে মনে পড়ে? আমার বানিয়ে বানিয়ে বলে এই রুবি রায়, এই গানটি শ্যামল গুপ্ত নিজের প্রথম জীবনের প্রেমিকা ছবি রায়ের আদলে লিখেছিলেন এবং এই গানটি তারপরে ফেমাস হয়ে যায়, মনে পড়ে রুবি রায়। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্বন্ধে একটা কথা বলা অত্যন্ত জরুরি, তিনি শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী ছিলেন, যেমন ছিলেন বাংলাতে, কিন্তু কখনো সিনেমার গান বা আধুনিক গানের মধ্যে নিজের শাস্ত্রীয় সঙ্গীতের কালোয়াতি তিনি দেখাতে চাননি। একটা পরিমিতি বোধ ছিল যাতে যেটা সর্বজন গ্রাহ্য হয়ে ওঠে। এবং এই সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্গে একটি অমর সৃষ্টি, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত, এবং এতে আপনি দেখবেন সন্ধ্যা মুখোপাধ্যায় অত্যন্ত অল্পটুকু গিয়েছেন, শুধু লাল লা 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 লাল লা লা লা, কিন্তু সন্ধ্যা মাপের চুনারায়ের মতন অত বিরাট মাপের ব্যক্তিত্ব আপত্তি করেননি শুধু এইটুকু গাইতে। এবং সেই গানের কেমিস্ট্রি মোটর বাইকের পেছনে রেভারেন্ড কৃষ্ণমোহনের সঙ্গে রিনা ব্রাউন। ছবির নাম? আরে তুমি তো সব জানো, আমি জানি তোমার বিয়ে হয়েছে, সপ্তপদে তুমি হেঁটেছো, তাহলে সপ্তপদীটাও মনে রেখেছো। ঠিক আছে, বলতে পারে সপ্তপদী কোন লেখকের? দেখেছো? যাত্রা। আচ্ছা, এরপরে আমরা ডেকে নেব জয়দীপকে এবং সঙ্গে আছে অহনা। আর ডান্সে আছে আমাদের শর্মিলা আর জেফ্রি। একটা বড় তালি দিন।
করছি জেফরি আমাকে এবার প্রচন্ড ডুবিয়েছে, ওর পিঠে মাসল পুল হয়েছে, অতএব আমি একা ডুয়েট বানিয়ে বানিয়ে নাচবো। আমি নাচিয়ে নই, এই নাচটা আখি আমাদের খুব ভালোবেসে শিখিয়েছিল, নাচটা বেসতে গেল আমাদের সর্বই একটুখানি বাথরুমের সামনে শিখিয়েছে, একা কি করে ডুয়েট নাচে আর ডু মাই নাচ, ঠিক আছে? আমার নাচটা হ্যালো হ্যালো La 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 la. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই গোল গোল হাসিতে রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই গোল গোল হাসিতে মন মিশে গেল দেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? হ্যালো, চমৎকার। আপনারা সবাই নিশ্চয়ই মন দিয়ে জেফরির নাচটা দেখেছেন। জেফরি যা নেচেছেন আজকে দারুণ নেচেছেন। এই ছিল উত্তম কুমারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের জুটি। উত্তম কুমারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের জুটি যেন তারা এক এবং অবিচ্ছেদ্য, যেন তারা দুই ভাই। 1957 সালে তৈরি হলো একটি সিনেমা দুই ভাই, সেখানে ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আর তুমি তো উত্তম কুমার ছাড়া কারোর নামই না আমাকে দেখেছি। বিশ্বজিৎ এবং উত্তম কুমার তারা অভিনয় করছেন পরস্পরের সঙ্গে দুই ভাইয়ের মধ্যে।
এবং এই সিনেমায় একটি গানে একটি ডায়লগ ছিল, কিরে থামলি কেন বাজা। আমার মনে হয় বাসের পেছনে এই যে এটা এখন কলকাতায় লেখা থাকে, কিরে থামলি কেন বাজা। উত্তম কুমার নিজে লিখ দেননি, হেমন্ত মুখোপাধ্যায়ের লিখে কিরে থামলি কেন বাজা লোকেরা শুনে শ্রোতারা ভাবলো যে বোধহয় উত্তম কুমারের নিজস্ব লিখ, তা নয়। এরকমই ছিল দুজনের মধ্যে অভিন্ন হৃদয় সম্পর্ক, কিন্তু এই সম্পর্কেও চির ধরেছিল। চির এতই ধরেছিল যে পরস্পরের জন্য গান গাওয়া তো বন্ধ, অভিনয় করাও বন্ধ, উপরন্তু মুখ দেখা দেখেও বন্ধ হয়ে গিয়েছিল। বহু খুঁজে দেখা গেছে এই যথাযথ কারণ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু শোনা গেছে তখন সুচিত্রা সেনের সঙ্গে উত্তম কুমারের সম্পর্কের গসিপ ছিল তুঙ্গে। তো গৌরী দেবীর সঙ্গে উত্তম কুমারের বিবাহ বার্ষিকীতে হেমন্ত মুখোপাধ্যায় গেছেন তাদের বাড়িতে এবং সেখানে গিয়ে দু চার কথা উত্তম কুমারকে শুনিয়ে দিয়েছিলেন এই সম্পর্কের ব্যাপারে। উত্তম কুমার সেটা কখনো ভালো মনে নেয়নি। দ্বিতীয়ত, বম্বেতে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায় একটি ছবি তৈরি করেন 20 সাল বাদ। তাতে কি ছিলেন বলতো উত্তম কুমার? অন্যরা। সেই 20 সাল বাদে উত্তম কুমারকে ডাকেন অভিনয় করার জন্য, কিন্তু উত্তম কুমার তখন ভীষণ ব্যস্ত, তিনি যাননি, নাকি যেতে চাননি সেটা জানা যায় না। এবং তৃতীয়ত, যেটা কফিনের শেষ পেরেক ছিল, সেটা হচ্ছে যে উত্তম কুমারের খুব পছন্দ ছিল মৌসুমী চ্যাটার্জিকে। নিজের ছেলে গৌতমের সঙ্গে মৌসুমী চ্যাটার্জি বিয়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু মাঝখান থেকে হেমন্ত তাকে নিয়ে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিলেন। এই সব কারণে উত্তম কুমারের সঙ্গে হেমন্তর একটা চির ধরে, কিন্তু পরবর্তীকালে তারা আবার একসঙ্গে আসে। আসতে তো হবেই, তারা যে অভিন্ন হৃদয় দুই ভাই। এই দুই ভাই সিনেমার একটি গান শুনে নিন, তারে বলে দিও শর্মিষ্ঠার কণ্ঠে, আর নাচে আছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার হাজব্যান্ড এদিকে চলে এসছে ক্যামেরা নিয়ে।
এখানে দুই ভাইয়ের ভূমিকা অভিনয় করেছিলেন বিশ্বজিৎ এবং উত্তম কুমার। বিশ্বজিৎ কোনো লিপ দেন এখানে তবলা বাজিয়েছিলেন, কিন্তু সত্যিকারের দুই ভাই উত্তম কুমার এবং তরুণ কুমার তারা কিন্তু দুজনে আরেকটি অমর সৃষ্টি করে গেছে। ছবির নাম দেয়া নেওয়া, এবং সেখানে লিপ দিয়েছিলেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র। প্রথম দিকে উত্তমের জন্য হেমন্ত মুখোপাধ্যায় লিপ দেন, পরবর্তীকালে মান্না দে, শ্যামল দে এবং শেষে শ্যামল মিত্র, এবং শেষের দিকে আমরা দেখি কিশোর কুমারও উত্তম কুমারের জন্য লিপ দিয়েছেন। কিন্তু এই যে দ্বৈত কণ্ঠের কথা বলছি, শ্যামল মিত্র তার কণ্ঠস্বর এক অনবদ্য সৃষ্টি ছিল। যারা তার গান গাইতে গেছেন তারা বুঝতে পারবেন যে কিরকম চড়াই তিনি উঠতেন। এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সম্বন্ধে তো খুব যাই বলা যায় খুব কম বলা হয়। স্বয়ং মান্না দে বলেছিলেন, মানববাবু আমার থেকে গানটি ভালো গান, এবং মানববাবুর তালের জ্ঞান অসম্ভব। সেই মানবেন্দ্র এবং শ্যামল মিত্র যিনি পরবর্তীকালে অমানুষ, আনন্দ আশ্রম, দেওয়া নেওয়া, বনপলাশির পদাবলী ইত্যাদি ছবিতে সুর করেছিলেন। এই গানটি শুনে নিন দেয়া নেওয়া ছবি থেকে। দোলে কে তুমি গাইবে? দোলে দোদুল দোলে দোলনা, এই দেয়া নেওয়া ছবি থেকে। এবং আপনাদের শোনাচ্ছে দেবশ্রী, এবং সঙ্গে নাচে আছে দেবিকা।